সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা আলোচনা করব হচ্ছে নবম শ্রেণীর এবং দশম শ্রেণীর রসায়ন সপ্তম অধ্যায় সেটি হচ্ছে রাসায়নিক বিক্রিয়া। আমরা সেই রাসায়নিক বিক্রিয়ার উপর আজকে আলোচনা করব। দেখো, আমাদের অধ্যায়টির নাম হচ্ছে রাসায়নিক বিক্রিয়া। রাসায়নিক বিক্রিয়া। দেখো, একটা জিনিস মনে রাখতে হবে, রসায়ন মানেই হচ্ছে রাসায়নিক বিক্রিয়া। ঠিক আছে, রসায়ন মানেই হচ্ছে রাসায়নিক বিক্রিয়া। আমাদের প্রকৃতিতে কিন্তু প্রতিনিয়ত কিন্তু রাসায়নিক বিক্রিয়া হচ্ছে। ওকে, আমাদের চোখের সামনে, চোখের অগোচরে সব জায়গায় কিন্তু রাসায়নিক বিক্রিয়া হচ্ছে। দেখো, আমরা এই রাসায়নিক বিক্রিয়াটি বোঝার আগে আমরা পদার্থের পরিবর্তন বিষয়টি একটু জানবো। একটা পদার্থের কিভাবে পরিবর্তন হয়, ঠিক আছে, অর্থাৎ আমরা পরিবর্তন বিষয়টি জানবো। পরিবর্তন আসলে পরিবর্তনের রাসায়নিক বিক্রিয়া যে হয় সেখানে কিন্তু পরিবর্তন হয়, সেখানে কি হয়, পরিবর্তন হয়। ওকে, তাহলে এই পরিবর্তন বিষয়টি হচ্ছে দুই প্রকার। পরিবর্তন হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে ভৌত পরিবর্তন, একটা হচ্ছে ভৌত পরিবর্তন, আরেকটা হচ্ছে রাসায়নিক পরিবর্তন। আরেকটা হচ্ছে রাসায়নিক পরিবর্তন। ভৌত পরিবর্তন এবং রাসায়নিক পরিবর্তন। ওকে, আর এই রাসায়নিক পরিবর্তনটাই হচ্ছে রাসায়নিক বিক্রিয়া। রাসায়নিক পরিবর্তনটাই হচ্ছে রাসায়নিক বিক্রিয়া। ওকে, আর ভৌত পরিবর্তনটা এখন আমরা একটু আলোচনা করব। ভৌত পরিবর্তন। ভৌত পরিবর্তন, ভৌত পরিবর্তনটা কি, এই বিষয়টা যদি আমরা একটা উদাহরণের মাধ্যমে যদি বোঝানোর চেষ্টা করি, মনে করো বরফ। এই বরফকে তুমি যদি তাপ দাও, এই বরফের উপর তুমি যদি তাপ প্রয়োগ করো, তাহলে এই বরফটা কি হবে, বরফটার উপর তুমি তাপ প্রয়োগ করলা, তাপ দিলা, তাপ দিলে বরফটা কি হবে, বরফটা গলে যাবে। গলে কিসে পরিণত হবে, পানিতে পরিণত হবে বা তরলে পরিণত হবে। এখন এই পানিকে তুমি যদি তাপ প্রয়োগ করো, পানির উপর তুমি যদি তাপ প্রয়োগ করো, তাহলে পানিটা কি হবে, পানিটা জলীয় ভাষ্পে পরিণত হবে। কিসে পরিণত হবে, জলীয় ভাষ্প। ওকে, জলীয় ভাষ্পে কিন্তু এই পানি পরিণত হবে। দেখো, বরফের যে রাসায়নিক সংকেত, সেই সংকেতটা কিন্তু H2O। একটু মনোযোগ দাও, পানির যে রাসায়নিক সংকেত সেটিও কিন্তু H2O। জলীয় বাষ্পের যে রাসায়নিক সংকেত সেটিও কিন্তু H2O। একটা জিনিস লক্ষ্য করেছ, দেখো তাদের অবস্থার পরিবর্তন হয়েছে। বরফটা গলে পানিতে পরিণত হয়েছে, পানিটাকে উত্তাপ দিছ বা পানিটার উপর কি তাপ প্রয়োগ করছো, উত্তপ্ত করছো, সে জলীয় বাষ্পে কি হয়েছে, পরিণত হয়েছে, তাদের অবস্থার পরিণত হয়েছে। দেখো, বরফ যখন ছিল তখন সে কঠিন পদার্থের মতন ছিল, পানি যখন ছিল সে তখন তরল পদার্থ ছিল, আর জলীয় বাষ্প যখন হয়েছে সে তখন গ্যাসীয় পদার্থে পরিণত হয়েছে। দেখো, প্রত্যেকটি অবস্থাতে বা প্রত্যেকটি অবস্থাতে কিন্তু তাদের কি রাসায়নিক সংকেত কিন্তু একই ছিল, রাসায়নিক গঠন কিন্তু একই ছিল। দেখো, এখানেও কিন্তু বরফের যদি সংকেত তোমাকে পরীক্ষা কখনো আসে তখন কিন্তু H2O লিখতে হবে। পানির সংকেত থাকলে H2O, জলীয় বাষ্পের সংকেত H2O। প্রত্যেকটি জায়গায় তাদের রাসায়নিক গঠন একই ছিল, তাদের রাসায়নিক গঠনে কোনো পরিবর্তন হয় নাই। তাহলে আমরা বলতে পারি যে পরিবর্তনের ফলে পদার্থের রাসায়নিক গঠনের কোনো পরিবর্তন হয় না, সেটাকে বলবো ভৌত পরিবর্তন। তবে ভৌত পরিবর্তনটা কি, যে পরিবর্তনের ফলে পদার্থের রাসায়নিক গঠনে কোনো পরিবর্তন হয় না, তাকে ভৌত পরিবর্তন বলে।
তাকে ভৌত পরিবর্তন বলে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছ। তাহলে ভৌত পরিবর্তন কি? যে পরিবর্তনের ফলে পদার্থের রাসায়নিক গঠনে কোনো পরিবর্তন হয় না তাকে ভৌত পরিবর্তন বলে। দেখো বরফ কিন্তু তার রাসায়নিক গঠন কি ছিল? এখানে হাইড্রোজেন আর অক্সিজেন ছিল, দুইটা হাইড্রোজেন একটা অক্সিজেন ছিল। তুমি যখন বরফকে তাপ দিছো, তাপ দেওয়ার পর বরফটা গলে গেছে, গলে গিয়ে পানিতে পরিণত হয়েছে, তখনই কিন্তু তার রাসায়নিক গঠনটা সেম ছিল, একই ছিল। দেখো এখানে হাইড্রোজেন আছে, অক্সিজেন আছে, দুইটা হাইড্রোজেন একটা অক্সিজেন। এই পানিটাকে তুমি যখন আরো তাপ দিচ্ছ, তখন সে জলীয় বাষ্পে পরিণত হয়েছে, তখনই কিন্তু তার রাসায়নিক গঠনে কোনো পরিবর্তন হয় নাই। তখনই কিন্তু হাইড্রোজেন আছে, আবার কিন্তু অক্সিজেনও রয়েছে। প্রত্যেকটি অবস্থাতেই তাদের রাসায়নিক গঠন একই ছিল। তাহলে আমরা বলতে পারি যে পরিবর্তনের ফলে পদার্থের রাসায়নিক গঠনে কোনো পরিবর্তন হয় না সেটাকে বলা হয়, বা সেই পরিবর্তনকে বলা হয় ভৌত পরিবর্তন। আশা করি বিষয়টি বুঝতে পেরেছ। এখন আমরা আলোচনা করব রাসায়নিক পরিবর্তন। রাসায়নিক পরিবর্তন। দেখো রাসায়নিক পরিবর্তন বিষয়টি কি? রাসায়নিক পরিবর্তন বিষয়টি তোমাকে যদি আমি একটু বলার চেষ্টা করি, যে তুমি মনে করো তোমাদের বাসায় যে গ্যাস রয়েছে, যে গ্যাসে তোমরা রান্না করো, জ্বালানি হিসেবে যে গ্যাসটাকে ব্যবহার করে রান্না করো, সেই গ্যাসটাকে তুমি যখন গ্যাসটাকে যখন তুমি জ্বালাও, হ্যাঁ, আগুনটা যখন তুমি জ্বালাও, তখন কিন্তু সেখানে বিক্রিয়া হয়। তখন কিন্তু সেখানে কি হয়? বিক্রিয়া হয়। যে জানো আমাদের বাসা বাড়িতে যে আমরা গ্যাস ব্যবহার করি সেটা কিন্তু হচ্ছে বেসিক্যালি মিথেন গ্যাস। সেটা কি? মিথেন। এই মিথেনকে তুমি যখন অক্সিজেনের কন্টাক্টে নিয়ে আসবা, মানে অক্সিজেনের সাথে বিক্রিয়া করাবা, বা মিথেনকে তুমি যখন জ্বালা বা দহন করবা, তখন কিন্তু মিথেন অক্সিজেনের সাথে বিক্রিয়া করবে। বিক্রিয়া করে কি উৎপন্ন করবে? বিক্রিয়া করে উৎপন্ন করবে কার্বন ডাই অক্সাইড, প্লাস উৎপন্ন করবে হচ্ছে পানি। লক্ষ্য করো একটু, উৎপন্ন করবে কি? পানি। যদি আমরা একটু সমতা বিধান করে দেই, তাহলে উৎপন্ন করবে হচ্ছে তোমার পানি। দেখো মিথেন বিক্রিয়া করে কি হয়েছে? সে পরিবর্তন হয়েছে, তার পরিবর্তন এসেছে। কি পরিবর্তন এসেছে? সে এখন কার্বন ডাই অক্সাইডে পরিণত হয়েছে, সে এখন পানিতে পরিণত হয়েছে। ছিল মিথেন হচ্ছে কি? একটা হচ্ছে গ্যাস, ঠিক আছে? মিথেন হচ্ছে একটা গ্যাস, যেটা জ্বালানি হিসাবে ব্যবহার করা হয়। সে যখন অক্সিজেনের সাথে বিক্রিয়া করেছে, বিক্রিয়া করে সে কিন্তু পরিবর্তন হয়েছে, তার কিন্তু চেঞ্জ এসেছে। কি চেঞ্জ আসলো তার? দেখো সে এখন কিন্তু তোমার কার্বন ডাই অক্সাইডে পরিণত হয়ে গেছে, সে এখন পানিতে পরিণত হয়ে গিয়েছে। তাহলে তার কিন্তু রাসায়নিক গঠনে পরিবর্তন হয়েছে। সে ছিল মিথেন, দেখো কার্বন আর হাইড্রোজেন ছিল, এখন দেখো কার্বন আর অক্সিজেন হয়ে গেছে। দেখো এখন হাইড্রোজেন আর অক্সিজেন হয়ে গেছে। অর্থাৎ তাদের ভেতরকার রাসায়নিক গঠনে পরিবর্তন এসেছে। তাদের ভেতরকার যে রাসায়নিক যে গঠন, সেই গঠনে কি এসেছে? পরিবর্তন এসেছে। তাহলে এই পরিবর্তনকে আমরা বলতে পারি রাসায়নিক পরিবর্তন। যে পরিবর্তনের ফলে পদার্থের রাসায়নিক গঠনে পরিবর্তন হয়, পদার্থের ভেতরকার অবস্থার পরিবর্তন হয়ে যায়, সেটাই হচ্ছে রাসায়নিক পরিবর্তন। তাহলে আমরা এটাকে একটা সংজ্ঞা আকারে লিখতে পারি, যে পরিবর্তনের ফলে পদার্থের রাসায়নিক গঠনে পরিবর্তন সাধন হয়, বা পরিবর্তন সাধন হয়, রাসায়নিক গঠনে পরিবর্তন হয়, তাকে রাসায়নিক পরিবর্তন বলে। তাকে রাসায়নিক পরিবর্তন বলে। ওকে, তাহলে যে পরিবর্তনের ফলে পদার্থের রাসায়নিক গঠনে পরিবর্তন হয় তাকে রাসায়নিক পরিবর্তন বলে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছো। তাদের কি বুঝতে পারলাম আমরা? রাসায়নিক গঠনে যখন পরিবর্তন হবে সেটা হচ্ছে রাসায়নিক পরিবর্তন। দেখো মিথেন ছিল,
মিথেনের সাথে কি ছিল, মিথেন যে যে মিথেন, এই মিথেনে কিন্তু কার্বন ছিল আর হাইড্রোজেন ছিল। দেখো এখন এই কার্বন থেকে হাইড্রোজেনটা কি হয়ে গেছে, হাইড্রোজেনটা পৃথক হয়ে গেছে বা এখান থেকে সরে গেছে। সরে গিয়ে কার্বনের সাথে কি এসেছে, কার্বনের সাথে অক্সিজেন এসেছে। দেখো অক্সিজেনের সাথে আগে কেউ ছিল না, অক্সিজেন আগে একাই ছিল, এখন অক্সিজেনের সাথে কে এসেছে, এখন অক্সিজেনের সাথে হাইড্রোজেন এসেছে। তাহলে আমরা বলতে পারি যে এখানকার কি হয়েছে, রাসায়নিক গঠনে পরিবর্তন এসেছে। যেহেতু রাসায়নিক গঠনে পরিবর্তন এসেছে, সেহেতু আমরা এটাকে বলতে পারি রাসায়নিক পরিবর্তন। ওকে, এটাকে আমরা কি বলতে পারি, রাসায়নিক পরিবর্তন। তাহলে এখান থেকে আমরা একটি বিষয় বুঝতে পারলাম, সেটা হচ্ছে রাসায়নিক বিক্রিয়া যে সংগঠিত হয় সেটা কিন্তু এক ধরনের রাসায়নিক পরিবর্তন। রাসায়নিক বিক্রিয়াগুলো হচ্ছে কি, রাসায়নিক পরিবর্তন, অর্থাৎ রাসায়নিক পরিবর্তনের ফলেই কিন্তু রাসায়নিক বিক্রিয়া সংগঠিত হয়। ওকে, আশা করি বিষয়টি বুঝতে পেরেছি। আমি আবারও বলছি, রাসায়নিক পরিবর্তনের ফলেই কিন্তু রাসায়নিক বিক্রিয়াগুলি হচ্ছে, বা এভাবে কিন্তু তুমি বলতে পারো রাসায়নিক পরিবর্তন যে হয় সেটা কিন্তু রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে হয়। রাসায়নিক পরিবর্তনটা কিন্তু রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে কিন্তু সংগঠিত হয়। আশা করি বিষয়টি বুঝতে পেরেছ। আচ্ছা, এখন আমরা পড়ব রাসায়নিক বিক্রিয়ার শ্রেণী বিভাগ। রাসায়নিক বিক্রিয়ার শ্রেণী বিভাগ। রাসায়নিক বিক্রিয়ার শ্রেণী বিভাগ। আমরা একটু বিস্তারিত ভাবে এই শ্রেণী বিভাগটা পড়ব। ওকে, রাসায়নিক বিক্রিয়ার শ্রেণী বিভাগ। তুমি রাসায়নিক বিক্রিয়াটাকে প্রধানত তুমি তিনটা ভাগে ভাগ করতে পারো। প্রধানত তুমি কয়টা ভাগে ভাগ করতে পারো, তিনটা ভাগে ভাগ করে তুমি আলোচনাটি করতে পারো, বা আমরা আলোচনাটি করতে পারি। দেখো, এই রাসায়নিক বিক্রিয়াটাকে আমরা প্রথমত ভাগ করতে পারি হচ্ছে দিকের উপর। রাসায়নিক বিক্রিয়ার দিক, বিক্রিয়ার দিক, বিক্রিয়ার দিক। আরেকটা হচ্ছে তাপের পরিবর্তন, তাপের পরিবর্তন, তাপের পরিবর্তন। আরেকটা হচ্ছে ইলেকট্রন স্থানান্তর, ইলেকট্রন স্থানান্তর। এই তিনটা ভাগে আমরা ভাগ করে রাসায়নিক বিক্রিয়াটাকে আলোচনা করব। রাসায়নিক বিক্রিয়ার দিক, তাপের পরিবর্তন, আরেকটা হচ্ছে ইলেকট্রন স্থানান্তর। প্রথমত আমরা আলোচনা করব বিক্রিয়ার দিক। প্রথমত আমরা আলোচনা করব বিক্রিয়ার দিকের উপর ভিত্তি করে। দেখো, বিক্রিয়ার দিক, বিক্রিয়ার দিক, বিক্রিয়ার দিকের উপর ভিত্তি করে বিক্রিয়াকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে একমুখী বিক্রিয়া, আর একটা হচ্ছে উভমুখী বিক্রিয়া। একটা হচ্ছে কি একমুখী বিক্রিয়া, আর একটা হচ্ছে উভমুখী বিক্রিয়া। একমুখী বিক্রিয়া, আরেকটা হচ্ছে উভমুখী বিক্রিয়া। একমুখী বিক্রিয়া, একটা হচ্ছে উভমুখী বিক্রিয়া। দেখো, একমুখী বিক্রিয়া বিষয়টা কি? একমুখী বিক্রিয়া হচ্ছে তোমার বিক্রিয়াটি একটা দিকে সংগঠিত হয়, মানে ওয়ান সাইড বিক্রিয়া, মানে একটা পাশেই হবে। যেমন মনে করো তুমি যদি মনে করো চুনা পাথর, ক্যালসিয়াম কার্বনেট, এই ক্যালসিয়াম কার্বনেটকে তুমি যদি উত্তপ্ত করো, তাহলে ক্যালসিয়াম কার্বনেট কি হবে, বিয়োজিত হবে। বিয়োজিত হয়ে ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইড তৈরি করবে। অর্থাৎ ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে। কিন্তু এই যে উৎপাদ আছে, এই উৎপাদ থেকে তুমি আবার বিক্রিয়কটাকে পাবে না। অর্থাৎ ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইড বিক্রিয়া করে কিন্তু পুনরায় ক্যালসিয়াম কার্বনেট তৈরি করবে না। আমি আবারও বলছি, তুমি শুধু বিক্রিয়ক থেকে উৎপাদ পাবা, কিন্তু কখনো উৎপাদ থেকে বিক্রিয়ক পাবা না। মানে হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইড কখনো বিক্রিয়া করে কিন্তু ক্যালসিয়াম কার্বনেট তৈরি করতে পারবে না। অর্থাৎ একমুখী বিক্রিয়াটা হচ্ছে মাত্র একদিকেই সংগঠিত হয়।
দেখো আমরা একমুখী বিক্রিয়াকে যদি দেখাই, একমুখী বিক্রিয়া, দেখো একমুখী বিক্রিয়া, দেখো আমরা যদি একমুখী বিক্রিয়া বিষয়টিকে দেখাতে চাই, দেখো একটা বিক্রিয়াকে লিখি ক্যালসিয়াম কার্বনেট। অলরেডি আমি কথাটি তোমাকে বলেছি। দেখো ক্যালসিয়াম কার্বনেটকে তুমি যখন উত্তাপ করবা বা উত্তপ্ত করবা, অর্থাৎ তাপ দিবা, তাপ দিলে সে কি হবে, সে কি হবে, বিয়োজিত হবে। বিয়োজিত হয়ে ক্যালসিয়াম অক্সাইড আর কার্বন ডাই অক্সাইড তৈরি করবে। দেখো এটা কিন্তু আমরা জানি এটা হচ্ছে বিক্রিয়ক, তাই না? এটা কি বিক্রিয়ক, এগুলো কিন্তু আমরা বিগত ক্লাসগুলিতে শিখেছি। এটা হচ্ছে বিক্রিয়ক, আর এটা কিন্তু আমাদের এগুলি কি উৎপাদ, এগুলি কি উৎপাদ। ওকে, তুমি কিন্তু বিক্রিয়ক থেকে কিন্তু উৎপাদ পাচ্ছ, কিন্তু বিক্রিয়ক থেকে তুমি উৎপাদ পাবা। একমুখী বিক্রিয়ায় বিক্রিয়ক থেকে উৎপাদ পাবা, কিন্তু তুমি কিন্তু এই উৎপাদ থেকে বিক্রিয়ক পাবা না। উৎপাদ থেকে তুমি কি পাবা না, বিক্রিয়ক কিন্তু পাবা না। অর্থাৎ একমুখী বিক্রিয়ায় বিক্রিয়ক থেকে শুধুমাত্র উৎপাদ পাওয়া যায়, উৎপাদ থেকে বিক্রিয়ক পাওয়া যায় না। উৎপাদ থেকে কি বিক্রিয়ক পাওয়া যায় না, এই জন্য আমরা এটা ক্রস চিহ্ন দিয়ে দেখিয়ে দিলাম। ওকে, আশা করি বিষয়টি বুঝতে পেরেছ। এখন দেখো একমুখী বিক্রিয়া একদিকে সংগঠিত হয়। একমুখী বিক্রিয়া কি হয়, একদিকে সংগঠিত হয়। তুমি শুধুমাত্র বিক্রিয়ক থেকে উৎপাদ পাবা, কিন্তু উৎপাদ থেকে কখনোই বিক্রিয়ক পাবা না। আমরা একমুখী বিক্রিয়াগুলিকে আমরা তীর চিহ্ন বা অ্যারো চিহ্নের মাধ্যমে আমরা প্রকাশ করে থাকি। এই একমুখী বিক্রিয়াগুলিকে আমরা এই যে তীর চিহ্ন মাধ্যমে বা একটা অ্যারো চিহ্নের মাধ্যমে আমরা প্রকাশ করে থাকি। তাহলে আমরা একটা কথা লিখে রাখতে পারি যে একমুখী বিক্রিয়া আমরা কিভাবে চিনব। তুমি যখন কোথাও দেখবা যে একটা অ্যারো চিহ্ন বা একটা তীর চিহ্ন, তখন তুমি বুঝে নিবা যে এটি হচ্ছে একমুখী বিক্রিয়া। সেটি কি একমুখী বিক্রিয়া। তাহলে আমরা লিখে দেই যে একমুখী বিক্রিয়াকে একমুখী বিক্রিয়াকে তীর চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। একমুখী বিক্রিয়ায় শুধুমাত্র বিক্রিয়ক থেকে উৎপাদ পাওয়া যায়। আমি আবারও বলতেছি, একমুখী বিক্রিয়া শুধুমাত্র বিক্রিয়ক থেকে তোমার উৎপাদ পাওয়া যায়। এখানে কি পাওয়া যায়, শুধুমাত্র বিক্রিয়ক থেকে উৎপাদ পাওয়া যায়। তুমি কিন্তু উৎপাদ থেকে বিক্রিয়ক পাবা না। আশা করি বিষয়টি বুঝতে পেরেছ। অর্থাৎ ক্যালসিয়াম কার্বনেট থেকে তুমি শুধুমাত্র ক্যালসিয়াম অক্সাইডে পাবা আর কার্বন ডাইঅক্সাইডে পাবা, কিন্তু এই ক্যালসিয়াম অক্সাইড বা কার্বন ডাইঅক্সাইড কিন্তু বিক্রিয়া করে এই ক্যালসিয়াম কার্বনেট তৈরি করবে না। এখন আমরা পড়ব উভমুখী বিক্রিয়া। দেখো এখন আমরা পড়ব উভমুখী বিক্রিয়া। উভমুখী বিক্রিয়াটা হচ্ছে একমুখী বিক্রিয়ার বিপরীত। এই উভমুখী বিক্রিয়াটা হচ্ছে একমুখী বিক্রিয়ার বিপরীত। অর্থাৎ একমুখী বিক্রিয়াটা কি একদিকে সংগঠিত হয়, কিন্তু উভমুখী বিক্রিয়াটি দুই দিকে সংগঠিত হয়। অর্থাৎ তুমি এখান থেকে বিক্রিয়ক থেকে যেমন তুমি উৎপাদ পাবা, ঠিক তেমনি ভাবে উৎপাদ থেকেও বিক্রিয়ক পাবা। আমি আবার বলছি, তুমি বিক্রিয়ক থেকে যেরকম উৎপাদ পাবা, ঠিক তেমনি ভাবে উৎপাদ থেকেও তুমি বিক্রিয়ক পাবা। ওকে, তাহলে আমরা একটি উদাহরণ লেখার চেষ্টা করি। দেখো হাইড্রোজেন প্লাস আয়োডিন যখন একসাথে বিক্রিয়া করে তারা হাইড্রোজেন আয়োডাইড তৈরি করবে। কি তৈরি করবে তারা? হাইড্রোজেন আয়োডাইড তৈরি করবে। দেখো হাইড্রোজেন এবং আয়োডিন একসাথে বিক্রিয়া করে হাইড্রোজেন আয়োডাইড তৈরি করলো। হ্যাঁ, হাইড্রোজেন আয়োডাইড তৈরি করলো। এখন একইভাবে এই হাইড্রোজেন আয়োডাইড ভেঙে বা বিশ্লেষিত হয়ে হাইড্রোজেন এবং আয়োডিন তৈরি করবে। হাইড্রোজেন এবং কি করবে? আয়োডিন তৈরি করবে। ওকে, বুঝতে পেরেছ? হাইড্রোজেন এবং আয়োডিন কি করবে? তৈরি করবে।
এখন এখন এখানে দেখো আমরা দুইটি তীর চিহ্ন দিয়েছি। একটি তীর চিহ্ন দিয়েছি দিয়ে আমরা বোঝাচ্ছি বিক্রিয়াটা বিক্রিয়ক থেকে উৎপাদ হচ্ছে, অর্থাৎ হাইড্রোজেন এবং আয়োডিন একসাথে বিক্রিয়া করে হাইড্রোজেন আয়োডাইড তৈরি করতেছে। এই তীর চিহ্ন দ্বারা আমরা এটা বোঝাচ্ছি। আবার বিপরীত ভাবে কিন্তু আমরা বোঝাচ্ছি এই হাইড্রোজেন আয়োডাইড ভেঙে বা বিশ্লেষিত হয়ে কি উৎপন্ন করতেছে, এই তীর চিহ্ন দ্বারা বোঝাচ্ছি যে হাইড্রোজেন আয়োডাইড ভেঙে বা বিশ্লেষিত হয়ে হাইড্রোজেন এবং আয়োডিন তৈরি করতেছে। হাইড্রোজেন এবং আয়োডিন তৈরি করতেছে। এই হাইড্রোজেন আয়োডাইড বিয়োজিত হয়ে হাইড্রোজেন এবং আয়োডিন তৈরি করতেছে। ওকে, তাহলে আমরা এভাবে কিন্তু বুঝতে পারি। তাহলে এরকম আমরা দুইটা অ্যারো চিহ্ন বা দুইটা তীর চিহ্ন দিব। উভমুখী বিক্রিয়া বোঝার ক্ষেত্রে আমরা এরকম চিহ্ন দিব, দুইটা তীর চিহ্ন দিব, অর্থাৎ উভমুখী চিহ্ন দিব। এটাকে আমরা উভমুখী চিহ্ন বলতে পারি। আমরা এরকম উভমুখী চিহ্ন দিব উভমুখী বিক্রিয়াগুলোকে প্রকাশ করার জন্য বা বোঝার জন্য। ওকে, তাহলে আমরা একটু লিখে রাখি যে উভমুখী বিক্রিয়াকে চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। ওকে, উভমুখী চিহ্ন বিক্রিয়া কি উভমুখী চিহ্ন বা ডাবল তীর চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। উক্ত বিক্রিয়ায় বা উভমুখী বিক্রিয়ায় বিক্রিয়ক থেকে উৎপাদ বিক্রিয়ক থেকে উৎপাদ ও উৎপাদ থেকে বিক্রিয়ক পাওয়া ওকে, বিক্রিয়ক থেকে উৎপাদ পাওয়া যায়। তাহলে এই যে বিক্রিয়ক থেকে তুমি উৎপাদ পাচ্ছ, আবার উৎপাদ থেকেও বিক্রিয়ক পাবা। তাহলে এই অংশটুকু কে বলতেছে আমরা, তোমার এই যে সামনে যখন উৎপাদ থেকে তুমি এই বিক্রিয়ক থেকে উৎপাদ পাচ্ছ, এই অংশটুকু বলবো আমরা সম্মুখমুখী বিক্রিয়া। যখন তুমি হাইড্রোজেন এবং আয়োডিনকে বিক্রিয়া করে হাইড্রোজেন আয়োডাইড তৈরি করতেছ, তখন এই অংশটুকুকে বলবো আমরা সম্মুখমুখী বিক্রিয়া। আর যখন হাইড্রোজেন আয়োডাইড যখন ভেঙে বা বিশ্লেষিত হয়ে হাইড্রোজেন এবং আয়োডিন তৈরি করতেছে, তখন এই অংশটুকুকে বলবো আমরা পশ্চাৎমুখী বিক্রিয়া। তাহলে উভমুখী বিক্রিয়ায় দুইটা অংশ থাকে, একটা থাকে সম্মুখমুখী অংশ আর একটা থাকে পশ্চাৎমুখী অংশ। সম্মুখমুখী অংশ আর একটা হচ্ছে পশ্চাৎমুখী অংশ। যখন হাইড্রোজেন এবং আয়োডিন বিক্রিয়া করলো, তখন আমরা এই অংশটুকুকে বলতেছি সম্মুখমুখী অংশ। আর যখন উৎপাদ ভেঙে হাইড্রোজেন এবং আয়োডিন তৈরি করতেছে, সেটাকে বলতেছি আমরা পশ্চাৎমুখী অংশ বা পশ্চাৎমুখী বিক্রিয়া। আশা করি বিষয়টি বুঝতে পেরেছ। দেখো, সম্মুখমুখী বিক্রিয়ায় আমরা যদি আরো কয়েকটি কথা বলি, যে সময়ের সাথে সাথে যখন সময় বাড়তে থাকে, আস্তে আস্তে কি হয়, সম্মুখমুখী বিক্রিয়ায় বিক্রিয়কের পরিমাণ কমতে থাকে। বিক্রিয়কের পরিমাণ, এই যে বিক্রিয়ক, এই বিক্রিয়কের পরিমাণ কি থাকে, কমতে থাকে, এবং উৎপাদের পরিমাণ কি হয়, বাড়তে থাকে। সময়ের সাথে সাথে বিক্রিয়কের পরিমাণ কমতে থাকে, আবার উৎপাদের পরিমাণ কি হয়, বাড়তে থাকে। আবার একইভাবে উৎপাদের পরিমাণ কি কমতে থাকে, বিক্রিয়কের পরিমাণ কি বাড়তে থাকে। আবার বিপরীত ভাবে তোমার উৎপাদের পরিমাণ কমতে থাকে, বিক্রিয়কের পরিমাণ বাড়তে থাকে। এই জন্য সম্মুখমুখী বিক্রিয়ায় যখন এই উভমুখী বিক্রিয়ায় সম্মুখমুখী বিক্রিয়ার গতিবেগ এবং পশ্চাৎমুখী বিক্রিয়ার গতিবেগ সমান হয়, তখন তাকে সাম্য অবস্থা বলে। তখন তাকে কি বলে, সাম্য অবস্থা বলে। মনে করে এমন একটা সময় যখন সম্মুখমুখী বিক্রিয়ার যে স্পিড বা যে গতি এবং পশ্চাৎমুখী বিক্রিয়ার যে গতি বা স্পিড, সেটা যখন সমান হয়ে যায়, অর্থাৎ সম্মুখমুখী বিক্রিয়ার গতিবেগ এবং পশ্চাৎমুখী বিক্রিয়ার গতিবেগ সমান হয়ে যায়, তখন তাকে বলা হয় সাম্য অবস্থা। তখন তাকে কি বলা হয়, রাসায়নিক সাম্য অবস্থা। ওকে, তাহলে এই বিষয়টি কিন্তু আমরা একটু জেনে রাখতে পারি।
দেখো আমরা লিখে দিচ্ছি, যখন উভমুখী বিক্রিয়ায় সম্মুখমুখী বিক্রিয়ার গতিবেগ মুখী বিক্রিয়ার গতিবেগ এবং পশ্চাৎমুখী বিক্রিয়ার গতিবেগ এবং পশ্চাৎমুখী বা বিপরীতমুখী যেটা বলো, পশ্চাৎমুখী বিক্রিয়ার গতিবেগ সমান হয় তাকে রাসায়নিক সাম্য অবস্থা বলে। তাকে রাসায়নিক সাম্য অবস্থা বলে। ওকে, অর্থাৎ সম্মুখমুখী বিক্রিয়ার গতিবেগ এবং পশ্চাৎমুখী বিক্রিয়ার গতিবেগ কি হবে, তোমার সমান হবে, তখন তাকে বলা হয় রাসায়নিক সাম্য অবস্থা। আচ্ছা, এই বিষয়টি আমরা যদি একটা চিত্রের মাধ্যমে বোঝার চেষ্টা করি, মনে করো এটা হচ্ছে তোমার সম্মুখমুখী বিক্রিয়ার গতিবেগ, আর এটা হচ্ছে তোমার পশ্চাৎমুখী বিক্রিয়ার গতিবেগ। এটা হচ্ছে তোমার সম্মুখমুখী বিক্রিয়ার গতিবেগ, এটা হচ্ছে সম্মুখমুখী বিক্রিয়ার গতিবেগ, মুখী বিক্রিয়া। ওকে, এটা হচ্ছে সম্মুখমুখী বিক্রিয়া, এটা হচ্ছে সম্মুখমুখী বিক্রিয়া, আর নিচেরটা হচ্ছে তোমার পশ্চাৎমুখী বিক্রিয়া। পশ্চাৎমুখী বিক্রিয়া। আর এই যে অংশটুকু, এটা হচ্ছে রাসায়নিক সাম্য অবস্থা। এই যে অংশটুকু, যখন সম্মুখমুখী বিক্রিয়ার গতিবেগ এবং পশ্চাৎমুখী বিক্রিয়ার গতিবেগ যখন কি হয়ে যায়, সমান হয়ে যায়, তখন তাকে বলা হয় তোমার কি, রাসায়নিক সাম্য অবস্থা। তাহলে এই যে অংশটুকু, এই অংশটুকুকে আমরা বলতেছি রাসায়নিক সাম্য অবস্থা। সাম্য অবস্থা, এই অংশটুকু আমরা বলতেছি রাসায়নিক সাম্য অবস্থা। যখন সম্মুখমুখী বিক্রিয়ার গতিবেগ এবং পশ্চাৎমুখী বিক্রিয়ার গতিবেগ সমান হয়ে যায়, তখন তাকে বলি আমরা রাসায়নিক সাম্য অবস্থা। আশা করি বিষয়টি বুঝতে পেরেছ। এখন আমরা যে বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে যে রাসায়নিক বিক্রিয়াতে যে তাপের পরিবর্তন হয় তার উপর ভিত্তি করে রাসায়নিক বিক্রিয়া, তাপের পরিবর্তনের উপর ভিত্তি করে রাসায়নিক বিক্রিয়া কত ধরনের হয় সেটা আমরা আলোচনা করব। তাপের পরিবর্তন এর উপর ভিত্তি করে রাসায়নিক বিক্রিয়া। তাপের পরিবর্তন বা হিট চেঞ্জ। দেখো, তাপের পরিবর্তনের উপর ভিত্তি করে রাসায়নিক বিক্রিয়াকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি। রাসায়নিক বিক্রিয়াকে আমরা কয়টা ভাগে ভাগ করতে পারি তাপের পরিবর্তনের উপর ভিত্তি করে? দুইটা ভাগে। একটা হচ্ছে তাপ উৎপাদী বিক্রিয়া, তাপ উৎপাদী বিক্রিয়া, আরেকটা হচ্ছে তাপহারী বিক্রিয়া। তাপহারী বিক্রিয়া, তাপ উৎপাদী বিক্রিয়া, আরেকটা হচ্ছে তাপহারী বিক্রিয়া। ওকে, তাপ উৎপাদী বিক্রিয়া, আরেকটা হচ্ছে তাপহারী বিক্রিয়া। দেখো, তাপ উৎপাদী বিক্রিয়া এবং তাপহারী বিক্রিয়া, যে বিক্রিয়া তাপ উৎপাদিত হয় সেটা হচ্ছে তাপ উৎপাদী বিক্রিয়া, আর যে বিক্রিয়া তাপ শোষিত হয় বা তাপ প্রয়োগ করতে হয় বিক্রিয়া সংগঠনের জন্য সেটা হচ্ছে তাপহারী বিক্রিয়া। এখন আমরা আলোচনা করব তাপ উৎপাদী বিক্রিয়া নিয়ে।
তাপ উৎপাদী বিক্রিয়া। তাপ উৎপাদী বিক্রিয়া শব্দটা দেখেই কিন্তু আমরা বুঝতে পারতেছি যে যে বিক্রিয়ায় তাপ উৎপাদিত হয়, অর্থাৎ আমরা বলতে পারি যে বিক্রিয়ায় তাপ উৎপাদিত হয় সেটাই তাপ উৎপাদী বিক্রিয়া। যে বিক্রিয়ায় তাপ উৎপাদন হয় বা উৎপাদিত হয়, যে বিক্রিয়ায় তাপ উৎপাদিত হয় তাকে তাকে তাপ উৎপাদী বিক্রিয়া বলে। তাকে তাপ উৎপাদী বিক্রিয়া বলে। যে বিক্রিয়া তাপ উৎপাদিত হয় তাকে বলা হয় তাপ উৎপাদী বিক্রিয়া। তাহলে এখানে সত্যটা কি, কন্ডিশনটা কি, সেখানে তাপ অবশ্য উৎপাদন হতে হবে। দেখো আমরা যদি একটা বিক্রিয়া লিখি, দেখো নাইট্রোজেন প্লাস 3 হাইড্রোজেন একসাথে বিক্রিয়া করলো, বিক্রিয়া করে তারা উৎপন্ন করলো অ্যামোনিয়া 2NH3 প্লাস উৎপন্ন করলো হচ্ছে কি তোমার 92 কিলোজুল, 92 কিলোজুল শক্তি উৎপন্ন করলো। ওকে, 92 কিলোজুল শক্তি উৎপাদিত করলো। তাহলে এই বিক্রিয়াটা কিন্তু একটা তাপ উৎপাদী বিক্রিয়া। কেন তাপ উৎপাদী বিক্রিয়া? কারণ হচ্ছে এই বিক্রিয়া কিন্তু তোমার তাপ উৎপাদন হয়েছে 92 কিলোজুল তাপ কিন্তু কি হয়েছে, উৎপাদিত হয়েছে। এই যে এতটুকু পরিমাণ তাপ উৎপাদিত হয়েছে। আচ্ছা, এই বিক্রিয়াটির ক্ষেত্রে আরো কিছু তোমার বিষয় রয়েছে, যেমন এই বিক্রিয়াটিতে তোমাকে একটা প্রভাবক দিতে হয়, আয়রন প্রভাবক দিতে হয়। আচ্ছা, এবং এখানে কিছু তাপ লাগে 450 থেকে তোমার হচ্ছে 550 ডিগ্রি সেলসিয়াস, এবং হচ্ছে তোমার 200 থেকে 250 ATM। এগুলি তোমরা পরে পড়তে পারবা, লাসাতেলিয়ারের নীতি যখন আমরা পড়বো তখন আমরা এগুলি আরো জানবো যে এই বিক্রিয়া সংগঠন করার ক্ষেত্রে এই বিষয়গুলো প্রয়োজন হয়। এটা তোমাদের এখন জানা দরকার না, এটা আমরা পরে জানবো। কিন্তু তোমরা এইটুকু বিষয়টা জেনে রাখো যে নাইট্রোজেন এবং হাইড্রোজেন যখন একসাথে বিক্রিয়া করে অ্যামোনিয়া তৈরি করে, তখন 92 কিলোজুল তাপ উৎপাদন হয়। তখন 92 কিলোজুল কি হয়, তাপ উৎপাদন হয়। অর্থাৎ 92 কিলোজুল তাপকে আমরা উৎপাদ হিসেবে পাই। 92 কিলোজুল তাপকে আমরা উৎপাদ হিসেবে পাই। আচ্ছা, তাহলে একটা জিনিস যে এখানে যেহেতু 92 কিলোজুল তাপটাকে আমরা উৎপাদ হিসেবে পেয়েছি, তাহলে আমরা এই যে তাপ উৎপাদী যে বিক্রিয়া রয়েছে, এই তাপ উৎপাদী বিক্রিয়ায় কিন্তু আমরা ডেল-এস দ্বারা তাপের যে পরিবর্তন হলো এটা কিন্তু আমরা ডেল-এস দ্বারা প্রকাশ করতে পারি। তাপের যে পরিবর্তন হলো এটাকে কিন্তু আমরা ডেল-এস দ্বারা প্রকাশ করতে পারি। ওকে, ডেল-এস দ্বারা প্রকাশ করতে পারি। মনে করো এই যে বিক্রিয়ক, সাপোজ মনে করো বিক্রিয়কের শক্তি ছিল 0, মনে করো বিক্রিয়কের শক্তি ছিল কত, 0 ছিল, কিন্তু এখন উৎপাদের শক্তি কত হয়েছে, 92 কিলোজুল। তাহলে আমরা লিখতে পারি যে তোমার বিক্রিয়কের শক্তি মাইনাস, যেটা আমাদের তাপের পরিবর্তনটাকে আমরা কিভাবে লিখতে পারি, বিক্রিয়কের শক্তি মাইনাস উৎপাদের শক্তি, বিক্রিয়কের শক্তি মাইনাস উৎপাদের শক্তি। তাহলে বিক্রিয়কের শক্তি কত, 0। বিক্রিয়কের শক্তি ধরো এই তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে বিক্রিয়কের শক্তি থাকে 0, তাহলে 0 আর তাপ কতটুকু উৎপাদিত হয়েছে, 92 কিলোজুল। তাহলে কত হচ্ছে, -92 কিলোজুল। তাহলে একটা লক্ষণীয় বিষয় সেটা হচ্ছে তাপ উৎপাদী বিক্রিয়ায় কিন্তু ডেল-এস এর মান কি হবে, নেগেটিভ হবে। তাপ উৎপাদী বিক্রিয়ায় কিন্তু ডেল-এস এর মান কি হবে, নেগেটিভ হবে। কেন নেগেটিভ হয়? কারণ বিক্রিয়কের শক্তি কত থাকে, 0 থাকে, 0 থাকে। আর উৎপাদে গিয়ে কি হয়, তাপ উৎপাদিত হয়। মনে করো আমরা সেখানে ধরলাম যে তাপ উৎপাদিত হয়েছে 92 কিলোজুল, তাহলে বিক্রিয়কের শক্তি মাইনাস উৎপাদের শক্তি, তাহলে 0 - 92 অর্থাৎ হচ্ছে -92 কিলোজুল।
তাহলে আমরা বলতে পারি যে তাপ উৎপাদী বিক্রিয়া ডেলেসটা কি হবে, নেগেটিভ হবে। ডেলেসের মানটা কি হবে, নেগেটিভ হবে। তাহলে লিখে রাখো যে তাপ উৎপাদী বিক্রিয়ায় তাপ উৎপাদী বিক্রিয়ায় তাপ উৎপাদী বিক্রিয়ায় ডেলেস এর মান, তাপ উৎপাদী বিক্রিয়া ডেলেস এর মান ঋণাত্মক হয়। ডেলেস এর মান কি হয়, ঋণাত্মক হয়। তাপ উৎপাদী বিক্রিয়ায় ডেলেস এর মানটা কি হয়, সবসময় ঋণাত্মক হয়। ওকে, আশা করি বিষয়টি বুঝতে পেরেছ। ডেলেস এর মান কি হয়, ঋণাত্মক হয়। আচ্ছা, এখন আমরা পড়ব তাপহারী বিক্রিয়া। এখন আমরা পড়ব তাপহারী বিক্রিয়া। তাপহারী বিক্রিয়া দেখো, তাপহারী বিক্রিয়া। তাপহারী বিক্রিয়া কি হয়, তাপহারী বিক্রিয়া কিন্তু তাপের শোষণ হয়। তাপ কি করে, বিক্রিয়ক শোষণ করে। তাপহারী বিক্রিয়ায় বিক্রিয়ক কি করে, তাপ শোষণ করে। তাহলে যে বিক্রিয়া তাপ শোষিত হয়, যে বিক্রিয়ায় তাপ শোষিত হয়, মানে বিক্রিয়ক যারা আছে তারা কি করবে, তাপটাকে শোষণ করবে। যে বিক্রিয়া তাপ শোষিত হয় তাকে তাপহারী বিক্রিয়া বলে। তাকে তাপহারী বিক্রিয়া যে বিক্রিয়া তাপ শোষিত হয় তাকে তাপহারী বিক্রিয়া বলে। মনে করো আমরা একটি বিক্রিয়া যদি লেখার চেষ্টা করি, নাইট্রোজেন প্লাস হচ্ছে অক্সিজেন বিক্রিয়া করে তোমার উৎপন্ন করলো নাইট্রাস অক্সাইড টু নাইট্রাস NO। ওকে, এখন এই বিক্রিয়াটাকে তুমি যদি সংগঠিত করতে চাও, এই বিক্রিয়াটিকে তুমি যদি সংগঠিত করতে চাও, তাহলে বিক্রিয়কের উপর তোমাকে তাপ প্রয়োগ করতে হবে। আমি আবারও বলি, এই বিক্রিয়াটাকে তুমি যদি সংগঠিত করতে চাও, তাহলে বিক্রিয়কের উপর তোমাকে অবশ্যই তাপ প্রয়োগ করতে হবে। অর্থাৎ বিক্রিয়ককে অবশ্যই তাপ শোষণ করতে হবে। বিক্রিয়ককে অবশ্যই তাপ শোষণ করতে হবে, এবং বিক্রিয়ক যদি তাপ শোষণ করে তাহলে এই উৎপাদটি উৎপন্ন হবে, অর্থাৎ নাইট্রাস অক্সাইড উৎপন্ন হবে। না হলে কিন্তু হবে না। অর্থাৎ তাহলে আমরা বলতে পারি এই বিক্রিয়া কি হয়েছে, তাপ শোষিত হয়েছে। এই বিক্রিয়া কি হয়েছে, তাপ শোষিত হয়েছে। ওকে, তাপ কি হয়েছে, শোষিত হয়েছে। এজন্য আমরা এই বিক্রিয়ায় কি করব, তাপ প্রয়োগ করব। যদি তাপ প্রয়োগ করি তাহলে আমাদের কি হবে, উৎপাদটা উৎপন্ন হবে। অর্থাৎ এই বিক্রিয়াটির ক্ষেত্রে কিন্তু আমরা তোমার এখানে তোমার 180 কিলোজুল কিন্তু তাপটা প্রয়োগ করে থাকি। 180 কিলোজুল তাপটাকে আমরা এখানে কি করি, প্রয়োগ করে থাকি। প্রয়োগ করলে কিন্তু আমাদের কি হবে, প্রয়োগ করলে কিন্তু আমাদের নাইট্রাস অক্সাইড তৈরি হবে, NO। ওকে, আমরা উভমুখী চিহ্ন দিলাম, সমস্যা নাই। এটা হচ্ছে উভমুখী বিক্রিয়া দেখায়, এই জন্য আমরা উভমুখী চিহ্ন দিলাম, সমস্যা নাই। তাহলে নাইট্রোজেন আর অক্সিজেন যখন একসাথে বিক্রিয়া করবে, এবং এখানে যদি আমরা 180 কিলোজুল যদি তাপ প্রয়োগ করি তাহলে নাইট্রাস অক্সাইড তৈরি হবে। আচ্ছা বলো তো, তাহলে এখানে ডেলেস কত হবে, ডেলেসটা কত হবে? দেখো আমরা কিন্তু শিখেছিলাম যে ডেলেস কিভাবে বের করতে হয়, অর্থাৎ তাপের পরিবর্তনটাকে কিভাবে তুমি বের করবা। আমরা ডেলেসের ক্ষেত্রে কিন্তু বলেছিলাম যে হচ্ছে বিক্রিয়কের শক্তি মাইনাস উৎপাদের শক্তি, বিক্রিয়কের শক্তি মাইনাস উৎপাদের শক্তি। তাহলে বিক্রিয়কের শক্তি কত, বিক্রিয়কে কতটুকু শক্তি প্রয়োগ করছো, 180। বিক্রিয়কে 180 শক্তি, 180 কিলোজুল শক্তি তুমি প্রয়োগ করছো। আর উৎপাদে কত শক্তি পেয়েছ, উৎপাদে কিন্তু কোনো শক্তি পাও নাই। এখানে কিন্তু উৎপাদে কোনো শক্তি তুমি পাও নাই, তাহলে আমরা লিখবো 0 শক্তি পেয়েছি। তাহলে এত কিলো জুল, তাহলে কত হচ্ছে 180, কত হচ্ছে 180, কত হচ্ছে 180। এই জন্য ডেলেস এর মানটা হয় পজিটিভ। এই জন্য কি ডেলেস এর মানটা হয় পজিটিভ, কোথায়, তাপহারী বিক্রিয়ায়। এই জন্য তাপহারী বিক্রিয়ায় ডেলেস এর মানটা কি হয়, পজিটিভ হয়। তাপহারী বিক্রিয়ায় ডেলেস এর মানটা কি হয়, পজিটিভ, অর্থাৎ ধনাত্মক হয়। আশা করি বিষয়টি বুঝতে পেরেছ। এজন্য আমরা কিন্তু এভাবে লিখবো যে কমা দিয়ে হাইফেন দিয়ে আমরা লিখবো ডেলেস ইকুয়ালস টু প্লাস 180 কিলোজুল
প্লাস 180 কিলোজুল। ওকে, এভাবে কিন্তু আমরা তাপহারী বিক্রিয়াগুলিকে আমরা এভাবে কিন্তু প্রকাশ করে থাকি। তাহলে আমরা একটা কথা লিখে রাখি যে তাপহারী বিক্রিয়া ডায়ালিসিসটা কি হয়, ধনাত্মক হয়, অর্থাৎ পজিটিভ হয়। লিখে রাখো, তাপহারী বিক্রিয়ায় ড্যালেস এর মান ধনাত্মক হয়। ড্যালেসের মানটা কি হয়, তাপহারী বিক্রিয়ায় ড্যালেসের মানটা ধনাত্মক হয়। আশা করি বিষয়টি বুঝতে পেরেছো।